নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যাহিক জীবনের বিভিন্ন সমস্যাও আসে, আবার সেই সমস্যা আমরা সমাধানও করে ফেলি। কখনো সেটা নিজের থেকে সমস্যার সমাধান করি, কখনো হয়তো অপরের সাহায্য নিয়ে সেই সমস্যার সমাধান করি। এই যে সাহায্য নিয়ে আপনি সমস্যার সমাধানটা করছেন, তার মানে আপনার মধ্যে বেশ কিছু পজিটিভ এনার্জি রয়েছে। কখনো কখনো নিজের থেকে করছেন, তার মধ্যে আপনার মধ্যে অনেক গুণ বেশি পজিটিভ এনার্জি রয়েছে, যেটা আপনার ক্ষেত্রে প্রতিহত করার চেষ্টা করছে, কিন্তু আপনাকে প্রতিহত করতে পারছে না। আপনি সেই বাধা থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই বাধাকে কাটিয়ে এগিয়ে যাচ্ছেন। তার মানে আপনার মধ্যে যথেষ্ট পাওয়ারফুল কানেকশন রয়েছে, যেটা আপনার পজিটিভ এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি, এটা যদি ভাবেন বা ধনাত্মক বা ঋণাত্মক যে শক্তি, আমরা বিভিন্ন ক্ষেত্রে পড়েছি বিভিন্নভাবে, তাহলে এই ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তিকে সেক্ষেত্রেও কিন্তু কাজে লাগানো যায় তাদেরকে। এবং সেই কাজগুলো আপনারা জানেন যে বিগত দিনে বা অনেক ঋষি মহাঋষিরা তারা তাদের যে সাধনার মাধ্যমে যে এনার্জি সঞ্চয় করেছে বা সেই এনার্জিকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কাজে লাগিয়েছে। সেই একই জিনিস, কিন্তু স্থানকাল পাত্র বিশেষ সেটার পরিবর্তন দেখা যাচ্ছে বর্তমানে। সেটা অনেক ক্ষয়প্রাপ্ত হয়েছে, কারণ সমাজের চলার পথে তার অনেক প্রতিকূলতার জায়গা তৈরি হয়েছে এবং সেগুলো ধীরে ধীরে কিছু কিছু ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত হয়েছে। তা যাই হোক, এই যে শব্দ, অর্থাৎ এই যে ধনাত্মক এবং ঋণাত্মক যে শক্তি, সেই শক্তির যে মূল যে পয়েন্ট, সেটা হচ্ছে তন্ত্রশাস্ত্র, তন্ত্রের প্রয়োগ। আপনারা হয়তো অনেকে ভাববেন যে তন্ত্র বিষয়টা শুনলেও হয়তো অনেকে ভয় পান। তন্ত্র কিন্তু বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোত যুক্ত রয়েছে। আপনি এটার ভিতরে যদি আপনি কোনোদিন প্রবেশ করতে পারেন, অর্থাৎ এই বিষয়টা যদি আপনি পুরোপুরি জানতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে অনেক সমস্যার আপনি নিজের থেকে সলভ করতে পারবেন। আজকে আলোচনা করব এই তন্ত্রের আদি বা এর সূত্রপাত কোথায়, কি কারণে এই তন্ত্র কথাটা বলা হচ্ছে। যে তন্ত্র শব্দটি এসেছে সংস্কৃত তন্ত্র ধাতু থেকে, যার অর্থ বিস্তার বা প্রসার। এবং এই তন্ত্র হলো এক ধরনের আধ্যাত্মিক বা গুরু বিজ্ঞান। এই গুরু বিজ্ঞান, যার মাধ্যমে নির্দিষ্ট যন্ত্রমন্ত্র এবং সাধনার মাধ্যম দিয়ে কোনো সমস্যাকে সমাধান করা, অর্থাৎ ওই ঋণাত্মক শক্তি এবং ধনাত্মক শক্তিকে, কখনো কখনো ঋণাত্মক শক্তি ধনাত্মক শক্তিকে প্রতিহত করছে, কখনো ধনাত্মক শক্তি ওই ঋণাত্মক শক্তিকে প্রতিহত করছে। এবং এই যে পাওয়ারটা কখন কোথায় কিভাবে প্রয়োগ হবে, এটাও কিন্তু এটা নির্দিষ্ট সেই আধ্যাত্মিক চেতনার মাধ্যম দিয়েই উপলব্ধি করা সম্ভব এবং এটা করা সম্ভব। তাই বলছে শক্তির সঞ্চার বা ইচ্ছা পূরণের করা হয় এই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, যেটা বলছিলাম যে পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি। তাহলে তন্ত্রটা কি? তন্ত্র ধাতুর থেকে যে তন্ত্রটা এসছে, তন্ত্রটা কি অ্যাকচুয়ালি? বলছে তন্ত্র এক প্রকার আধ্যাত্মিক পথ, যার সাধনা নিয়ন্ত্রণ এবং শক্তি উপাসনার মাধ্যমে আত্মবিকাশ এবং বিশেষ ফল লাভের জন্য যেগুলো ব্যবহৃত করা হয়, ওই সেই ঋণাত্মক শক্তি এবং ধনাত্মক শক্তিকে, যেটা আপনি আপনার মধ্যেও তৈরি করতে পারেন। এবং এটি হচ্ছে মূল শক্তি ব্যবহার এবং নিয়ন্ত্রণ, এগুলো নিজের ওপর ডিপেন্ড করে। এবং এইখানে যারা উপাসনা করবে, অর্থাৎ যারা তন্ত্র সাধনা করছে, তাদের মধ্যে এটা কন্ট্রোল থাকে। তারা যখন বেসামাল হয়ে যাবে, তখন তাদের ক্ষেত্রে তাদের পতন নিবার্য, অর্থাৎ অনিবার্য তাদের পতন চলে আসবে। অর্থাৎ তারা যখন এই শাস্ত্রটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে, ততদিন তাদের সঠিক জায়গা থাকবে। কিন্তু যদি এটা বেসামাল করে যায়, অর্থাৎ কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে দেখবেন যে তাদের
কিন্তু পতনও অনিবার্য, এবং এগুলো বিগত যুগ যুগ ধরে এইরকমই জায়গা দেখে আসা হয়েছে। তাহলে এই তন্ত্রের মাধ্যমে কি কি প্রয়োগ করা হয়, কি কি ভালো করা হয়, মানব সমাজে কোন উন্নতিগুলো করা হয়, কি ধরনের প্রয়োগ করা হয়, একটু বিস্তারিত আলোচনার মধ্যে যাই। দেখুন, প্রথম অবস্থায় তন্ত্রের দ্বারা অনেক কিছু সম্ভব। এটা অনেকের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে, অনেকের কিন্তু জিজ্ঞাসাও রয়েছে, কিন্তু এটা সঠিক, আমি আবার বলছি, সঠিক সাধকের কাছে আপনি যদি যান তাহলে অবশ্যই আপনাকে সঠিক পথটাই দেখাবে, কখনো বেঠিক পথ আপনাকে দেখাবে না। কারণ ওই যে বললাম, ঋণাত্মক শক্তিও রয়েছে তার মধ্যে, ধনাত্মক শক্তিও রয়েছে। কখন কোন প্রয়োগটা করতে হবে তার সেটা কন্ট্রোলে রয়েছে। কারণ এখানেই যে বলা হয় না কর্ণ পিচাসীর প্রয়োগ, অবশ্যই বলবো, আলোচনার মধ্যে আনবো, কিন্তু প্রথম সাধারণ জীবনে বলছে, সাধারণ জীবনের উন্নতির জন্য তন্ত্রের কোন প্রয়োগগুলো করা হয়, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রয়োগটা কি, অর্থাৎ একটা সাধারণ মানুষ তার যে উন্নতি হবে তার কোন কোন পয়েন্টগুলো রয়েছে উন্নতি করার জন্য। দেখুন, আপনি যদি নিখুঁত ক্যালকুলেশনে যান তাহলে এই যে পয়েন্টগুলো আলোচনা করছি খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ সাধারণ জীবনযাপনের জন্য বিশেষ করে অর্থের প্রয়োজন হয়, স্বাস্থ্য প্রয়োজন হয় অর্থাৎ হেলথ, আর তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনে দাম্পত্য সুখ, এই তিনটে বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট বিষয় সাধারণ জীবনযাপনের জন্য। যার অর্থ রয়েছে, যার সুস্থ শরীর রয়েছে, সুস্থ হেলথ কানেকশন রয়েছে, বা যার পরিবারের বন্ডিং রয়েছে, তারা কিন্তু সাধারণ জীবনযাপনে তাদের যথেষ্ট উন্নত জীবনযাপন চলবে। সাধারণ মানুষ এটাই কিন্তু বিশেষ করে চায়। দেখবেন যে 100%-এর মধ্যে 90% মানুষ কিন্তু এইভাবে, অর্থাৎ তাদের জীবনযাপন যেন ভালো হয়, ভালোভাবে থাকতে পারি, এটাই তাদের কিন্তু আশা, চাওয়া। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ রয়, অর্থাৎ যাদের অর্থ, দেখা গেল যে অনেকের ক্ষেত্রে অর্থ ধরে রাখতে পারে না, অনেকের ক্ষেত্রে অর্থ আসছেই না, অনেকের ক্ষেত্রে কর্মের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো পেয়েও তারা হাতছাড়া করছে, বা কোথাও না কোথাও বাধা তৈরি হচ্ছে, কারণ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা হচ্ছে। কেউ দেখা গেলো বন্ধন ক্রিয়া, আমি যেহেতু আজকে তন্ত্র বিষয়টা নিয়ে আলোচনা করছি তাই সেই জন্য কিছু পয়েন্ট আসবে, সেটা কিন্তু বিশেষ করে তন্ত্র সাধনার মাধ্যমে এই প্রয়োগগুলো করা হয়। অর্থাৎ কারোর ক্ষেত্রে দেখা গেল যে কোনো বন্ধন ক্রিয়া করে রাখার জন্য তার কর্ম পাচ্ছে না, কারোর ক্ষেত্রে অকারণে অর্থ ড্যামেজ হয়ে যাচ্ছে, অর্থ চলে যাচ্ছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে অর্থ তার আসার কথা কিন্তু সেই অর্থটা সে হাতে আসছে না। তাহলে এইগুলো সাধারণ মানুষ তো চায় কিন্তু হচ্ছে না, তাহলে কোথাও না তার নেগেটিভ ফল্ট করছে, ওই ঋণাত্মক শক্তিকে কাজে লাগছে এখানে, অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে কোনো ঋণাত্মক বা নেগেটিভ এনার্জি এখানে প্রয়োগ হয়েছে বা সেখানে অ্যাক্টিভ রয়েছে। সেই ঋণাত্মক শক্তিকে কখন কিভাবে আপনি কনভার্ট করে সেটাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করতে পারবেন, সেটার একটা নির্দিষ্ট যে প্রয়োগ, সেটাও কিন্তু এখানে সেই তন্ত্রের প্রয়োগ রয়েছে। তাই সেই শক্তিকে আপনি যদি ঋণাত্মক শক্তিকে যদি কনভার্ট করে পজিটিভে আনতে চান, তাহলে ওই অর্থ তারও আসবে, যে বাধা আসছিল সেই বাধা কেটে যাবে। অর্থাৎ সে দেখা গেলো একটা কাজের জন্য চেষ্টা করছিল কিন্তু কাজটা হচ্ছিল না, কোথাও না কোথাও একটা সমস্যা হচ্ছিল, দেখা গেলো হঠাৎ করে তার কর্ম প্রাপ্তি হয়ে গেল, তার সেই বাধা বিপত্তি। আমাদের জানবেন একটা জিনিস, আমাদের চলাফেরা, আচার ব্যবহার এবং কথাবার্তায় আপনার লাইফস্টাইল আপনার ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা নিয়ে যাবে। কোথাও কোথাও বাধা হচ্ছিল যেটা নেগেটিভ এনার্জির কারণে, তাহলে সেই জায়গাটাকে সলভ করলে তার আর্থিক উন্নতি হবে, তার কর্মের উন্নতি হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা অনেক মানুষ ভোগে। অনেকে আপনারা বলেন যে আপনার ক্ষেত্রে কেউ হয়তো বান মেরে রেখেছে, অনেকে বলবেন যে আপনার ক্ষেত্রে কেউ কোনো এমন ক্রিয়া করেছে যাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে তার কারণে সে কিন্তু দিনের পর দিন ভুগছে, ভুগতে 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 তার চেহারাটা দেখুন এইরকম পাতলা সরু হয়ে গেছে।
তার চেহারা একসময় খুব ভালো ছিল, কিন্তু আজকে এই জায়গায় এসে গেছে। তাহলে কোনো প্রয়োগ তার উপর নেগেটিভ এনার্জি ক্রিয়া হয়েছে, বা কোনো নেগেটিভ এনার্জির দ্বারা সে ক্ষত বিক্ষত হয়েছে বা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সেই জায়গাটাকে নির্মূল করা, এটাও তন্ত্রের ওই পজিটিভ এনার্জিকে কাজে লাগিয়ে করতে হয়। তারপরে যেটা আসছে দাম্পত্য কলহ, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি পাবেন। তাহলে তার সেখানে প্রয়োগ, সেখানে কোনো তৃতীয় ব্যক্তির প্রয়োগ, অর্থাৎ সেক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আপনাদের দাম্পত্য জীবনের অশান্তি বাড়াচ্ছে। সেটা হয়তো আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে, সেখানে অনেক ক্ষেত্রে দেখবেন যে শাশুড়ি মা অনেক সমস্যা তৈরি করে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা কিন্তু খুব গুরুই রয়েছে। শাশুড়ি মা তার বৌমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তার জায়গাটা দেখে তার মেয়ের মতো ভালোবাসে, তার থেকেও বরঞ্চ বেশি আমি দেখেছি বাস্তবে। আমি আমার চেম্বারে বহু মানুষ এরকম আসেন। তাহলে সেই জায়গাটা কিন্তু সবার তো নেই, কোথাও না কোথাও নেগেটিভ ফল্ট করছে। দেখা গেল শ্বশুর বাড়ির রিলেটিভরা অনেক সময় সেই বাড়ির বউকে তাকে সঠিক সম্মান দিচ্ছে না, বা কোথাও না কোথাও তার যে আশা চাওয়া পাওয়া সেটাকে গুরুত্ব দিচ্ছে না, তৈরি হচ্ছে ঝামেলা। তাহলে এখানেও সেই নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির কোনো ক্রিয়া চলছে, সেটাকে তার জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। তাহলে এইটা আমি যে কটা পয়েন্ট বললাম, এগুলো সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। যদি এইগুলো যদি সঠিক থাকে, তাহলে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো থাকতে পারবে, কিন্তু সেটা হতে দিচ্ছে না। সেখানে শত্রুতা করে এই জায়গাগুলো তৈরি হচ্ছে। এরপরের যে জায়গাটা আসছে, দেখবেন অনেক মানুষ মানসিক কষ্টে ভুগছে, অর্থাৎ রোগ নিরাময়ের ক্ষেত্রেও কিন্তু সেই তন্ত্রের প্রয়োগ রয়েছে। কিছু তান্ত্রিক পদ্ধতিতে মানসিক এবং অদৃশ্য সমস্যা দূর করার চেষ্টা করা হয়। কেমন? যে দেখবেন যে অনেকে লাইভে ফোন করেন যে আমি রাত্রে ঘুমাতে পারি না, পিছনে যেন মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ঘুম ভাঙলো, আমি গ্যাংড়াতে থাকি, আমি কোনো সময় দেখা গেল ঘরের মধ্যে রয়েছি, বাইরে হঠাৎ করে কিছু একটা পড়ে গেল, বাসন কোসন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, হঠাৎ করে কাঁচের গ্লাসটাতে জল ছিল টেবিলের ওপর, গ্লাসটা পড়ে ভেঙে গেল, কিন্তু আমার বাড়িতে কোনো বিড়াল টিড়াল কিছু আসে না, ইঁদুর বিড়াল কিছু নেই। তাহলে এই সিমটমগুলো সেই জাতক জাতিকার মধ্যে একটা মানসিক জায়গা তৈরি করে নিয়েছে, মানসিক একটা কানেকশন তৈরি করে নিয়েছে, যার মধ্যে তার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা কাজ করছে। এবং সেটা ওই যে বললাম, কোনো অশরীরী আত্মা বা অদৃশ্য সমস্যা তার কিন্তু চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সে যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, যা করছে সেটা তার অনুরূপ করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে থাকছে। আপনারা অনেকে বলেন যে এটা জিনের কানেকশন, কোনো জিন দেখুন তার পিছু পিছু। আপনি একটা জিনিস জানবেন যে জিন কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকবে। যদি সে ভালো হয় তাহলে আপনাকে যথেষ্ট উন্নতি করে দেবে, যদি সে খারাপ হয় তাহলে আপনার জীবনের চরম অশান্তির জায়গায় নিয়ে যাবে এবং চরম অশান্তি চরম অবনতি নিয়ে আসতে পারে। তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এই যে প্রয়োগ, যে পদ্ধতিগুলো বলছি সেগুলো রয়েছে, এবং সেক্ষেত্রেও সেই জায়গার থেকে তাকে বার করে নিয়ে আসা যাবে এবং সেখানে তাকে সঠিক দিশা দেখানো যায়। ওই পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি, এইখানে কিন্তু তাদের সব কিছু কাজ। সেটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি আপনার আধ্যাত্মিক লাইন থেকে আপনার প্রয়োগ করবেন, আপনার ক্ষেত্রে কোন ধরনের প্রয়োগ, কি মাধ্যমে প্রয়োগ করবেন, সেটা সবটা ডিপেন্ড করবে। এবং এটা সবটা ডিপেন্ড করবে যে তার প্রতিকার প্রতিবিধান দেবে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক ক্ষেত্রে বাধা বিপত্তি হয়, বিবাহের ক্ষেত্রে বাধা হয়, সন্তান আসছে না বাধা হয়, আপনার প্রমোশন আটকে গেছে, হচ্ছে না, কিন্তু যথেষ্ট ভালো কর্ম করছেন, পরিশ্রম করছেন, হচ্ছে না,
কোথাও না কোথাও একটা দেখা গেল কোনো জায়গায় আপনি উদ্দেশ্যে যাবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে না, যেতে পারছেন না। এই ধরনের প্রচুর জীবনের বাধার মুখীন হতে হয়। সেক্ষেত্রেও কিন্তু ওই নেগেটিভ এনার্জি, এমন কিছু ক্ষেত্রে দেখবেন যে এগুলো হয় সাধারণত হিংসা। সেই হিংসা নামক যে শত্রুতা আপনার জীবনে তার একটা প্রয়োগ বা তার আধিপত্য বেড়ে যায়, যেটা আপনি অপোজিট কোনো মানুষের মাধ্যমে পাচ্ছেন, এবং সেটা আপনার জীবনে বারংবার সেটা তৈরি হচ্ছে। কিছু করতে যাচ্ছেন, বাধা হচ্ছে। হয়তো আপনি আগে বলে ফেলেছেন যে আমি এইটা করতে যাচ্ছি, সেটা আর হচ্ছে না। জীবনে একটা বারংবার বাধা। হয়তো আপনার সন্তানের বিবাহ দেওয়ার জন্য চেষ্টা করছেন, লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে, বিবাহটা হচ্ছে না। আপনার সন্তানের কোনো শুভ কাজের জন্য কোনো জায়গায় আপনি যোগাযোগ করতে যাচ্ছেন, হচ্ছে না। তার দেখা গেল একটা ভালো কোনো হায়ার এডুকেশনের জন্য কোথাও চেষ্টা করছেন, হতে দিচ্ছে না, বাধা হচ্ছে। তাহলে জানবেন যে সেই ক্ষেত্রে, সেই সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই, শুধু এটা বলবো না, আরও অন্য অনেক জায়গা রয়েছে সেখানে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা অশুভ দৃষ্টির দোষ করে সেটা সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এইগুলো প্রত্যেকটাই তো নেগেটিভ এনার্জি, কোনোটা তো পজিটিভ এনার্জি না। তাহলে সেই নেগেটিভ এনার্জিটাকে কনভার্ট করতে হবে পজিটিভ এনার্জিতে। কিসের মাধ্যমে করবেন? আধ্যাত্মিক চেতনা, মন্ত্র বল, কোনো কর্মযোগ, শুভ কর্ম। এবং এগুলো কখন করবেন? আমি বারবার বলি, একটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট এই শাস্ত্রের ক্ষেত্রে, বিশেষ করে তন্ত্রের ক্ষেত্রে, স্থান কাল পাত্র বিশেষ। কার প্রয়োগ কখন কোন সময়ে করবেন, কখন করলে আপনার জীবনের সেই নেগেটিভ এনার্জিটাকে পজিটিভ এনার্জিকে কনভার্ট করতে পারবেন, যার মধ্যে লুকিয়ে রয়েছে আপনার জীবনের সাকসেস, সেই জায়গাটা পাবেন। সেটা ডিপেন্ড করবে ওই স্থানকাল পাত্র। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক কাজ অমাবস্যার তিথি ধরে হয়, অনেক কাজ চতুর্দশী তিথি ধরে হয়, অনেক কাজ পূর্ণিমা তিথি ধরে হয়, কিছু কিছু কাজ চতুর্থী তিথি ধরে হয়। তাহলে এরকম অনেক তিথি কানেকশন রয়েছে, এবং এই 15টা তিথি কিন্তু কখন কোন প্রয়োগ, কোন ক্ষেত্রে, কোন পক্ষে করবেন, এটাও আবার গুরুত্ব রয়েছে। কারণ কৃষ্ণপক্ষে করবেন না শুক্লা পক্ষে করবেন, এগুলোর কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আপনার রাশির নক্ষত্রটা কে পেয়েছে, যে নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রটা কার নক্ষত্র, তার অধিপতি কে, কোন গ্রহ, এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন। আপনি একটা জিনিস আপনাকে দিয়ে দিলাম, আপনি হাতে ধারণ করলেন বা গলায় ধারণ করলেন, আপনার হয়ে গেল, সলভ হবে না। এগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে তার প্রয়োগ বিধি রয়েছে, এবং সেটা করলে পারে সেই নেগেটিভ এনার্জিটাকে কনভার্ট হয়ে পজিটিভ এনার্জিতে কনভার্ট হবে, এবং সেখানে আপনি আপনার সুফল পাবেন। তাই ওই যে তিথি নক্ষত্র যেমন, এবং তার সঙ্গে সঙ্গে ওই নক্ষত্র যে কানেকশন, আপনার ক্ষেত্রে কেতুর নক্ষত্রে যখন চন্দ্র প্রভাব করবে আপনার জন্মছক অনুযায়ী, তাহলে সেখানে আপনার ক্ষেত্রে কত উন্নতি দেবে। বৃহস্পতির নক্ষত্রে কি উন্নতি দেবে, রবির নক্ষত্রে কি উন্নতি দেবে, শুক্রের নক্ষত্রে গিয়ে আপনার ক্ষেত্রে কোন অবনতি দেবে, এগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার, তারপরে তার প্রয়োগ করতে হয়, এবং সেই প্রয়োগ বিধি রয়েছে, এবং কখন কোন দিকে কোন স্থানে করবেন। এই স্থানগত জায়গাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের দেখবেন যে বেশ কিছু সময় রয়েছে যেগুলো দেখবেন যে নবরাত্রির তিথি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বছরে কিন্তু নবরাত্রি জেনারেলি কিন্তু 2-4টে নবরাত্রি খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2টো নবরাত্রি হচ্ছে গুপ্ত নবরাত্রি, এবং 2টো নবরাত্রি খুব জাগ্রত নবরাত্রি। সাধারণ এবং অল পার্সন তারা সেই প্রয়োগ করতে পারে।
এবং এক একটা নবরাত্রির এক এক ধরনের গুরুত্ব রয়েছে। গুপ্ত নবরাত্রির যেমন গুরুত্ব রয়েছে, সেরকমই কিন্তু জানবেন যে আমাদের যে দুর্গা পুজোর সময় যে নবরাত্রি, মহালয়ার পরের যে নবরাত্রি, সেই মহালয়ার পরের নবরাত্রি তার গুরুত্ব রয়েছে। চৈত্র মাসের নবরাত্রির তার একটা গুরুত্ব রয়েছে। আবার বলা হচ্ছে মাঘ মাসের নবরাত্রি তার গুরুত্ব রয়েছে। আষাঢ় মাসের নবরাত্রি তার গুরুত্ব রয়েছে। এই আষাঢ় মাসের নবরাত্রি গুপ্ত নবরাত্রি বলা হয়। এখানে কিন্তু এই গুপ্ত নবরাত্রির নামটাই হয়েছে অন্য জায়গার থেকে। এখানেও কিন্তু সেই ঋষি তিনিই কিন্তু তার নামকরণ করেছিলেন। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত এর আগে প্রচুর এপিসোড পড়েছি, কিন্তু বিশেষ করে বলবো যে এই যে প্রয়োগ, স্থান কাল পাত্র জায়গা বিশেষ করতে হবে, কোন সময় করছেন, কার উপর করছেন, এবং কার কে এইভাবে মানে এই অবস্থার মধ্যে রয়েছে, কাকে তার প্রতিকার দিচ্ছেন, এগুলো বিচার বিষয়। এরপরে যেটা বললাম, যেমন ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যে জায়গাটা রয়েছে সেটা তো বললামই। এরপরে আরেকটা ক্রিয়া রয়েছে যেটা আকর্ষণ বা প্রভাব বিস্তার করা, ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে জানেন যে বশীকরণ এটা ভক্তি অবশ্যই লাগে। আপনার যে করছে তার মধ্যে ভক্তি শ্রদ্ধা আনতে হবে। আমি করছি, তুই আমার পায়ের তলায় থাকবি, এরম করে বশীকরণ হয় না। বশীকরণ করতে হলে তার নির্দিষ্ট ভক্তি শ্রদ্ধা আনতে হবে ওই ক্রিয়ার মধ্যে। তাই বলছে ভক্তি এবং নিয়ম মেনে কিছু তন্ত্র দ্বারা তার প্রভাব সৃষ্টি করা যায়, যেটাকে ওই ঋণাত্মক এবং ধনাত্মক শক্তির সেখানে প্রয়োগ হবে এবং সেখানে ধনাত্মক শক্তিকে পাওয়ারফুল জায়গা তৈরি হবে। এবং অনেক সময় দেখবেন যে এই বশীকরণ বা কাম শক্তি সেগুলো প্রয়োগ হয়। এবং কখনো কখনো কোনো বিষয় দেখা গেল গায়ের জোরে আপনি কোনো কিছু চাইছেন, যেটা আমি এই যে এতক্ষণ যেটা বললাম নর্মালি একটা আধ্যাত্মিক চেতনার মধ্যে দিয়ে আধ্যাত্মিক ক্রিয়ার মাধ্যমে আপনি এই জায়গার থেকে পাবেন। কিন্তু গায়ের জোরে কিছু চাইছেন, সেটা ক্ষণস্থায়ী, কিন্তু সেটাও পাবেন। তার কিছু প্রয়োগ রয়েছে, যেটা প্রথমে একবার আলোচনা করেছিলাম, কি না কর্ণপিচাসিনী। এই কর্ণপিচাসিনী যে সাধনা করবে তার মধ্যে তার সেই পাওয়ার থাকতে হবে। নয়তো সেই কর্ণপিচাসিনী তাকে আহ্বান করবেন আপনি যে এই কর্মটা তাকে করতেই হবে, এবং সে করলে পারে তার মনস্কামনা আপনি পূরণ করবেন। তাহলে তার মধ্যে সেই পাওয়ার ক্রিয়া করতে হবে, তাহলে সেটা সম্ভব। অর্থাৎ গায়ের জোরেও কিছু করা সম্ভব, কিন্তু সেটা আবার বলছি ক্ষণস্থায়ী হয়। এবং সেটা যে করবে, যে সাধনা করে, তার মধ্যে সেই পাওয়ার না থাকলে পরে সেই প্রয়োগ করতে পারবে না। তাতে তার ক্ষেত্রে তার আয়ু ক্ষয় হয়ে যাবে। এবং এই কর্ণপিচাসিনী যদি সুযোগ পায় সেই সাধককে যখন তখন মেরে দিতে পারে। তাহলে এই সাধনা নির্দিষ্ট ক্রিয়া বলে হয়। তাই আপনার পজিটিভ এনার্জিকে কিভাবে আরো পজিটিভ জায়গায় নিয়ে যাবেন, আপনার যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটাকে কিভাবে কনভার্ট করে পজিটিভ জায়গায় নিয়ে যাবেন, এটাই কিন্তু তন্ত্রের মূল কথা। তাই আপনি আপনার ক্ষেত্রে প্রয়োগবিধি কিভাবে করবেন সেটা ডিপেন্ড করছে আপনার সাধনার উপর। সেই জন্য বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বহু মানুষ তারা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়, বিভিন্ন অবস্থায় তাদের সমস্যা নিয়ে এসছে, তারা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। যাই হোক, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। আর শেষের দিকে বলবো,
শুনতে থাকুন যে সকল মানুষগুলো বিগত দিনে এসেছিল তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে, তাদের মুখ থেকে শুনুন। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাছড়াপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাছড়াপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা, তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে,
শুধু একটু শান্তির জন্য ছুটে আসছি। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে হবে। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিল, এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর
এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।